আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2016 অংশীদারি হিসাবের যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটা আজকে সমাধান দেখব। তো সর্বপ্রথম আমরা অঙ্কটা আগে বুঝে নেব, প্রশ্নটা পড়ে তারপরে অ্যান্সার করার চেষ্টা করব। তো কি বলা আছে দেখো, রাফি, রিপন এবং কাফি একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার। তো তিনজন অংশীদারের নাম কি? একজন রাফি, আরেকজন রিপন, আরেকজন কাফি। তাদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে 1/2, 1/3 এবং 1/6। এইবার তো মারছে। অনুপাত তো আমরা জানি 2:3:6 এরকম থাকতে পারতো, বা 1:2:3 এরকম থাকতে পারতো, কিন্তু এখানে তো অনুপাত এরকম দেওয়া নাই, এখানে ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নাই, আমরা এটা নিয়ে সমাধান করবো। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে দেখো, আমরা সমাধান পেয়ে যাবো এটা, তাই না? 2015 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল রাফি 2 লাখ টাকা, রিপন 1,50,000 টাকা এবং কাফির 2 লাখ টাকা। তাহলে দেখো, সবচেয়ে কম মূলধন ছিল রিপনের এবং রাফির মূলধন ছিল 2 লাখ টাকা, কাফিরও মূলধন ছিল 2 লাখ টাকা। এটা 1 জানুয়ারি 2015 সালে। ঠিক আছে, মানে ব্যালেন্স বিডি, তাদের মূলধন হিসাবে ব্যালেন্স বিডি। রাফি এবং কাফি তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে 4,000 টাকা ও 3,000 টাকা করে মাসিক বেতন পাবে। তাইলে যেহেতু যথাক্রমে বলছে, কার নাম আগে রয়েছে? রাফি। তাইলে প্রথম টাকাটা রাফির আর দ্বিতীয় টাকাটা কাফি। ঠিক আছে, তাইলে রাফি পায় মাসে 4,000 টাকা করে বেতন এবং কাফি পায় মাসে 3,000 টাকা করে বেতন। ঠিক আছে, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধন এবং উত্তোলন উভয়ের উপরই বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে রাফি, রিপন এবং কাফি ব্যবসায় হতে যথাক্রমে বলছে 6,000, 3,000 এবং 3,000 টাকা করে নগদ উত্তোলন করে। তাহলে দেখো, এখানে কিন্তু এইটাতেও প্রত্যেক মাসের শেষে বলেছে। কি বলেছে? প্রত্যেক মাসের শেষে। আমরা গত ক্লাসে কিন্তু দিনাজপুর বোর্ড 2017-তেও এরকম উত্তোলন পেয়েছিলাম যে প্রতি মাসের শেষে। আমরা তো জানি প্রতি মাসের শেষে উত্তোলন করলে কয় মাসের সুদত্ব হয়? 5.5 মাসের। আর প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদত্ব হয়। আর প্রতি মাস বা প্রতি মাসের মাঝামাঝি বললে 6 মাসের সুদত্ব হয়। তো এখানে আমরা প্রতি মাসের শেষে যেহেতু বলছে, তাহলে কয় মাসের সুদ ধরবো? 5.5 মাসের। ঠিক আছে, রাফি 2015 সালের 1 জুলাই তারিখে 20,000 টাকা ব্যবসায়িক কারবারে ঋণ স্বরূপ প্রদান করেন। তাইলে রাফি কিন্তু ঋণ দিছে এখানে। ঠিক আছে, এটা কিন্তু রাফির কি ঋণ হিসাবে যাবে, এটা মূলধন হিসাব না, কিন্তু ঋণ দিছে। তো ঋণের সুদ ধরতে হবে। আমরা জানি যে ঋণের সুদ যদি উল্লেখ না থাকে তাহলে 6% হারে ধরে নিতে হয়। ঠিক আছে, তো এটা তো আমরা জানি। রাফি এবং রিপন যৌথভাবে কাফিকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করছিলেন যে কাফি তার বেতন ও মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে 35,000 টাকা পাবে। এইবার আবার দেখো, রাফি এবং রিপন এরা দুইজন কি করছে? পাকনামি করে কাফিকে নিশ্চয়তা দিছে যে তুমি বিজনেস থেকে কমপক্ষে 35,000 টাকা লাভ্যাংশ পাবে, পুরো বছরে 35,000 টাকা লভ্যাংশ পাবে। এখন যেহেতু নিশ্চয়তা দিছে, এই জায়গায় তাদের একটা রিস্কও আছে। যদি লভ্যাংশ, কাফির লভ্যাংশ যদি 35,000 টাকা নিচে হয়, তাহলে যত টাকা শর্ট পড়বে, 35,000 টাকা যত টাকা শর্ট পড়বে, এই টাকাটা রাফি এবং রিপনকে যৌথভাবে দিতে হবে, কারণ তারা দুজন নিশ্চয়তা দিছে। আর যদি রাফি 35,000 টাকার বেশি পায়, তাহলে 35,000 টাকা বেশি পাইলে কিন্তু রাফি 35,000 টাকা বেশিই নিবে। ঠিক আছে, কিন্তু শর্ত হলো 35,000 টাকা কম পাইলে যত টাকা কম হবে 35,000 টাকা, তত টাকা ভরে দিতে হবে তাদেরকে। ঠিক আছে, তাদেরকে করে দিতে হবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2015 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ কত? 2 লাখ টাকায় উপনীত হয়েছে। তো উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে, মানে উপরে কি কি সমন্বয় পাইলাম? মূলধনের সুদ পাইছি, উত্তোলনের সুদ পাইছি, বেতন পাইছি এবং ঋণের সুদ পাইছে, তাই না? তো এইগুলো সমন্বয় করার পূর্বে ব্যবসায় লাভ ছিল কত? 2 লাখ টাকা। তাইলে এগুলো সমন্বয় করার পরে লাভ কত হবে সেটা বের করে তারপর আমাদের অনুপাত হারে বন্টন করতে হবে। ক নম্বর প্রশ্ন কি বলছে? অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ ও রাফির ঋণের সুদ নির্ণয় করো। খেয়াল করো, অংশীদারদের বার্ষিক উত্তোলন কত ছিল? প্রতি মাসের শেষে রাফি ছিল 6,000 টাকা, রিপন এবং কাফির 3,000 টাকা করেছিল, তাই না? তাইলে 6,000 টাকার 5%,
5% করতে হবে। তাহলে এইটা এইভাবে করব। কিভাবে করব? উত্তোলনের সুদটা আগে নির্ণয় করি। রাফি 6000 গুণন 5%, যে টাকা হবে এটাকে 5.5 দ্বারা গুণন করব। গুণন করলে রেজাল্ট বের হবে 1650 টাকা। এরপর রিপনের মাসিক উত্তোলন ছিল 3000 টাকা। যেহেতু মাসের শেষে, তাইলে 5.5 মাসের সুদ ধরতে হবে। তাহলে 3000 গুণন 5%, 3000-এ 5% করে 5.5 দ্বারা গুণ করলে 825 টাকা বের হবে। এরপর কাফিরটাও 3%, ওইটা ওই একই টাকা বের হবে 825 টাকা। তাহলে তিনটা যোগ করলে কত হবে? 3300 টাকা। ঠিক আছে, এইবার রাফির মূলধন হিসাব খেয়াল করো। রাফি মূলধন ঋণ নিয়ে আসছে কত তারিখে? 2015 সালে 1 জুলাই তারিখে। তো 1 জুলাই তারিখে 6000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা ঋণ নিয়ে আসে। তো ঋণ নিয়ে আসে, এখানে কিন্তু সুদের হার উল্লেখ নাই। ঋণের যখন সুদের হার উল্লেখ না থাকবে তখন 6% হারে সুদ ধরতে হবে। তাইলে ঋণের সুদ কী হবে? 20,000 টাকা 6%। খেয়াল করো, 1 জুলাই তারিখে কিন্তু ঋণ নিয়ে আসা হয়েছে। তাইলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হবে? 12 মাস। তাই এই 6 মাস, তাইলে এই 6 মাসকে 6 মাসের সুদ ধরতে হবে। তাইলে 20,000-এর 6% করলে যত টাকা হবে সেই টাকাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, করলে আমাদের রেজাল্ট বের হবে 600 টাকা। ওকে, তাহলে উত্তোলনের সুদ রাফির এগুলো দিলেও চলে, না দিলেও চলে, এটা ব্যাপার না। এরপর খ নম্বর প্রশ্ন বলেছে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো। তো লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে বলছে। তো আমরা ঘর কাটতে পারি, যে ডেবিট পাশে বিবরণ টাকা টাকা, ক্রেডিট পাশে বিবরণ টাকা টাকা দিয়ে ঘর কাটতে পারি, তাই না? তো প্রথমে ক্রেডিট পাশে যে ওই যে বিশদ আয় বিবরণী নেট লাভ রয়েছে, সেই নেট লাভ এই যে 2 লাখ টাকায় যে উপনীত হয়েছে সেই নেট লাভ ক্রেডিট পাশে লিখে দিলাম 2 লাখ টাকা। ওকে, এরপর ডেবিট পাশে আসি। প্রথমে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখবো, তারপরে অংশীদারদের কোনো খরচ থাকলে, বেতন থাকলে বেতন লিখবো, ঋণের সুদ থাকলে ঋণের সুদ লিখবো, এগুলো লিখবো। ঠিক আছে, তো অংশীদারদের মূলধন হিসাব যেহেতু বলা আছে, তো মূলধন হিসাব কিন্তু প্রত্যেকের 5% করে। কত? 5% করে। তাইলে রাফির মূলধন ছিল 2 লাখ টাকা, 2 লাখ টাকার 5% কত হবে? 10,000 টাকা। এখানে 10,000 টাকা বসাই দিছি। রিপনের মূলধন ছিল 1,50,000 টাকা, 1,50,000 টাকার 5% কত হবে? 7,500 টাকা। এরপর কাফির মূলধন ছিল 2 লাখ টাকা, 2 লাখ টাকার 5% কত হবে? 10,000 টাকা। তো এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে কত হবে? 27,500 টাকা। এটা এখানে বসাই দেবো। এরপর অংশীদারদের মূলধন হিসাব বেতন কি কি? রাফির বেতন ছিল 4,000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে, রাফির বেতন ছিল 4,000 টাকা করে প্রতি মাসে। তাইলে 4,000 টাকা, এটা আমরা এইভাবে করতে পারি, 4,000 গুণন 12 দিয়ে দিতে পারি। ঠিক আছে, 4,000 গুণন 12 এইভাবে দিয়ে দিতে পারি। তাহলে কত হবে? 48,000 টাকা। কাফির বেতন ছিল মাসে 3,000 টাকা। তো 3,000 গুণন 12 এইভাবে এখানে আমরা দেখাই দিতে পারি। তো 3,000 টাকা, তাহলে কত হবে? 36,000 টাকা। তো দুইজনে বেতন যোগ করলে কত হলো? 84,000 টাকা। ওকে, এরপর রাফি ঋণ হিসাবে ঋণের সুদ রয়েছে 600 টাকা। তো এটা হলো। তো আমরা খরচ কিন্তু পেয়ে গেলাম 3টা। এখন আয়ের ক্ষেত্রে দেখো উত্তোলনের সুদ বসাইতে হবে, অর্থাৎ ক্রেডিট পাশে উত্তোলনের সুদ বসাইতে হবে। তো উত্তোলনের সুদ অলরেডি আমরা ক নম্বরে করে ফেলছি, এখানে বিস্তারিত আলোচনা করব না। এই যে এখানে যে ক নম্বরে এই যে যারটা দেওয়া রয়েছে, রাফি, রিপন এবং কাফি যে অ্যামাউন্ট দেওয়া রয়েছে ওইটা এইভাবে লিখে দেবো। উত্তোলনের সুদ রাফি, রিপন, কাফি লিখে 3,300 লিখে দিলাম। এইবার ক্রেডিট পাশের যোগফল কত হবে? 2 লাখ আর 3,300 যোগ করলে কত হবে? 2,03,300। ওকে, 2,03,300 থেকে এই যে ডেবিট পাশে যে অ্যামাউন্টগুলো রয়েছে 600, 84,000, 27,500 এগুলো মাইনাস করব। তো মাইনাস করলে 91,200 টাকা হয়। তো 91,200 টাকা এখন কি করতে হবে? অনুপাতিক হারে বন্টন করতে হবে। তো আসো অনুপাতের বিষয়টা নিয়ে আমরা যে কথা বলতে চাইছিলাম সেটা দেখি। তো অনুপাতটা এখন আমরা হিস্টু অনুসারে কিভাবে করব সেই বিষয়টা চিন্তা করি। তো আমরা সর্বপ্রথম এই যে এখানে যে হর রয়েছে না 2, 3 এবং 6, এর আগে গসাগু বের করব। কি বের করব? গসাগু। তো 2, 3, 6 এর গসাগু কত হবে? গসাগু সেই সংখ্যায় যে সংখ্যা হলো প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে। তো এখানে 6, আমি যদি গসাগু 6 নেই, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 6কে 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তাহলে আমি 6 নিব। তো 6 দিয়ে দেখো এটার সাথে গুণন করব।
1/2 এর সাথে 6 যদি গুণন করি তাহলে 6 আর 3 কাটা গেলে 6 আর 2 কাটাকাটি করলে কত হবে 3, তো এটা রেজাল্ট হবে 3। এরপর 1/3 এর সাথে 6 যখন গুণন করব তখন 6কে 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে 2, তো এটা রেজাল্ট হবে 2। তাহলে এটা পাইলাম 3, এটা পাইলাম 2। এরপর 1/6 এর সাথে যখন 6 গুণন করব 6 6 কাটা গেলে থাকবে 1, তাহলে 1 হবে। তো এটার অনুপাত কত হলো 3, এটার অনুপাত হলো 2, এটার অনুপাত হলো কত 1। তো এটা এইভাবে করতে হবে, তাহলে 3:2:1 এইভাবে অনুপাত আমরা পেয়ে গেলাম, 3:2:1 অনুপাত। তো এখন হলো তাহলে আমাদের অনুপাত মোট কত হলো 3:2:1, তার মানে 3 যোগ 2 যোগ 1 সমান কত হয় 6। এই 91,200কে 6 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করে কাফির অনুপাত দ্বারা গুণন করতে হবে। কাফির অনুপাত কত ছিল 1, তো 6 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে সেটাকে 1 দিয়ে গুণন করলে দেখা যায় যে 35,000 টাকার নিচে অ্যামাউন্ট চলে আসে। কিন্তু তারা তো কি করছে, রাফি এবং রিপন দুইজন মিলে কি করছে, নিশ্চয়তা দিয়েছে সে কমপক্ষে 35,000 টাকা পাবে, তাহলে তাকে 35,000 টাকা দিয়ে দিব আগে। তো 35,000 টাকা, 91,200 টাকা থেকে 35,000 টাকা মাইনাস করব। মাইনাস করলে কত হয় 56,200 টাকা থাকে। এখন খেয়াল করো কাফির টাকাটা কিন্তু আমরা হিসাব অলরেডি করে ফেলছি, তাহলে কাফির অনুপাতটাও বাদ দিব। তাহলে রাফি আর রিপনের অনুপাত থাকলো, রাফির অনুপাত কত ছিল 3 আর রিপনের অনুপাত কত ছিল 2, তো 3 আর 2 যোগ করলে কত হয় 5। তো এই যে 56,200কে 5 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব 5 দিয়ে। 5 দিয়ে যখন ভাগ করব তখন যে রেজাল্ট আসবে সেটার সাথে 3 দ্বারা গুণন করলে রাফির টাকা পাবো আর 2 দ্বারা গুণন করলে রিপনের টাকা পাবো। তো 56,200কে প্রথমে 5 দিয়ে ভাগ, তারপর 3 দিয়ে গুণন করলে 33,720 টাকা পাবো রাফি। তারপরে 56,200 টাকাকে প্রথমে 5 দিয়ে ভাগ, তারপরে 2 দিয়ে গুণন করলে 22,480 টাকা পাবো। তো এইবার এই তিনটা যোগ করে দেখো 91,200 টাকাই হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল মুনাফার বন্টন। তো আশা রাখি খ নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। তো গ নম্বর প্রশ্ন বলেছে যে রাফি এবং রিপনের মূলধন হিসাব তৈরি করো। কার? রাফি এবং রিপনের। এখানে কিন্তু কাফির মূলধন হিসাবটা বাদ দিতে বলছে। তো রাফি এবং রিপন এই দুইজন ব্যক্তিকে হিসাব মূলধন হিসাব তৈরি করব। তো ঘর কাটবো কিভাবে, বিবরণ তারিখ বিবরণ, তারপরে যতগুলো পার্টনার থাকবে ততগুলো টাকা। এখানে দুইটা পার্টনারকে বলা রয়েছে রাফি এবং রিপন। তো এটা ডেবিট পাশে গেল, ক্রেডিট পাশে ওই রকমই ঘর হবে, তারিখ বিবরণ রাফি এবং রিপন। তো ঘর কাটার পর আমাদের কি করতে হবে, প্রথমে এই যে যে এখানে যে বলা ছিল, যে কি বলা ছিল দেখো, এই যে 2015 সালে 1 জানুয়ারি তারিখে অংশীদারদের যে মূলধন হিসাব ছিল, এই যে এই টাকাটা রাফি এবং কাকে বলছে, রিপনকে বলছে। তাহলে রাফি এবং রিপনের এই দুইটা মূলধন ক্রেডিট পাশে বসাই দিতে হবে ব্যালেন্স বিডি দিয়ে। তো আমরা ব্যালেন্স বিডি দিয়ে 2 লাখ আর 1,50,000 টাকা বসাই দিলাম, রাফির 2 লাখ এবং রিপনের 1,50,000 টাকা। এরপর আমাদের বলেছে যে উত্তোলন, এখানের উত্তোলন করেছে এটা 31 জুলাই তারিখে, 31 ডিসেম্বর তারিখে কি করতে হবে, ডেবিট পাশে বসাইতে হবে। 2015 ডিসেম্বর 31 উত্তোলন দিয়ে এখানে বসাইতে হবে। তো রাফি মাসে উত্তোলন করেছে কত, 6,000 টাকা করে। তাহলে 6,000 টাকাকে 12 দিয়ে গুণ করলে কত হবে, 6,000 গুণন 12 সমান 72,000 টাকা হবে। রিপন মাসে উত্তোলন করেছে 3,000 টাকা করে, তাহলে কত হবে 36,000 টাকা 12 দিয়ে গুণ করলে, তাই না? তো উত্তোলন এবং মূলধন আমাদের প্রথম কাজ হবে মূলধন হিসাবে বসাই দেওয়া। তারপরে আমাদের কাজ হবে যে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব করেছি না, এই লাভ লোকসান আবন্টন হিসাবে এই ডেবিট পাশের এন্ট্রিগুলো, ডেবিট পাশে যে কি রয়েছে, মূলধনের সুদ রয়েছে, বেতন রয়েছে, ঋণের সুদ বা মুনাফার অংশ যেগুলো থাকে না কেন, এগুলো কি করতে হবে, ক্রেডিট পাশে বসাই দিতে হবে। আর এইটা লাভ লোকসান আবন্টনে ডেবিট পাশে যেটা রয়েছে এটা ডেবিট পাশে বসাই দেবা। লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশে যেটা রয়েছে এটা মূলধন হিসাবে ডেবিট পাশে বসাই দেবে, আর লাভ লোকসান আবন্টনে ডেবিট পাশে যেটা থাকবে সেটা মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাইতে হবে এই পাশে। ওকে, তো দেখো এখানে কি কি রয়েছে, অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ কার কার, রাফি এবং রিপন এই দুজনে নিতে হবে। অংশীদারদের বেতন হিসাব কার রয়েছে, শুধু রাফি রয়েছে, কাফি কিন্তু নেওয়া যাবে না। তারপরে ঋণের সুদ, ঋণের সুদটা কিন্তু আসলে মূলধনের মধ্যে পড়ে না, এটা ঋণের মধ্যে পড়ে। ঠিক আছে, রাফির ঋণ হিসাবের মধ্যে যাবে, এটা মূলধনের মধ্যে যাবে না, এটা এখানে আসবে না। বুঝতে পারছো?
এটা এখানে, কারণ এখানে আমরা টাইটেলই কিন্তু দিছি ঋণ হিসাব, বুঝতে পারছো, মূলধন হিসাব দেই নাই। মূলধন হিসাব যেগুলো আছে সেগুলোই আসবে। তাহলে মুনাফার অংশ কি কি রয়েছে? রাফিয়ার আছে 33,720 টাকা এবং রিপনে রয়েছে 22,480 টাকা। তো মুনাফার অংশে 33,720, 22,480 এইভাবে বসাই দেব। বেতন কিন্তু দেখো রিপনে কোনো বেতন ছিল না, এই জন্য ফাঁকা রয়েছে। এরপর দেখো উত্তোলনের সুদের ক্ষেত্রে, উত্তোলনের সুদের ক্ষেত্রে রাফি ছিল 1650 টাকা, রিপনে ছিল 825 টাকা। আমরা 1650 আর 825 বসাই দিলাম। এখন আমাদের কাজ হলো ব্যালেন্স বিডিসিডি বের করা। তো এই যে রাফির ব্যালেন্সটা ক্রেডিট পাশে যোগ করব, সবগুলো যোগ করলে কত হয়? 2,91,720 টাকা। এই 2,91,720 টাকা থেকে ডেবিট পাশে যেগুলো রয়েছে কি কি, 72,000 টাকা আর 1650 টাকা বাদ দিলে কত হয়? 2,18,000 টাকা, 18,070 টাকা। তো এটা ব্যালেন্স শিটে। এরপর রিপনের টাকাটাও এইভাবে করব, যোগ করব, যোগ করলে 1,79,980 টাকা হয়। এর সাথে 36,000 টাকা আর 825 টাকা মাইনাস করলে 1,43,155 টাকা হয়। এটা হলো ব্যালেন্স সিডি। ঠিক আছে, 1,43,150 টাকা ব্যালেন্স সিডি। তো আগের মাসে ব্যালেন্স সিডি, সেটা পরের মাসে ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো এটা 2015 সালে 31 ডিসেম্বর যেহেতু, তাইলে তার পরের মাস কি হবে? 2016 সালের জানুয়ারির 1 তারিখ হবে। তাহলে 2016 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি কত? এই টাকাটা, এই যে সিডি যে টাকা হয়েছে ব্যালেন্স বিডিও সেই টাকা হবে। তো এই ছিল আজকে ক্লাসে আলোচনা বিষয়। আশা রাখি তোমরা ক্লাসটা উপভোগ করেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।